নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। থাম্বনেলটা অনেকে দেখেছেন। এটা যারা এইপিএস, এমএটিএম, ডিএমটি নিয়ে ব্যবসা করছেন তারা বলবেন যে তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ। সত্যি এটা একটা ব্যাড নিউজ। জানি না কীরকমভাবে ভাবনা চিন্তা এনপিসিআই করছে বা বিভিন্ন ব্যাঙ্কগুলা করছে, বা এই রিগার্ডিং যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তারা কীরকমভাবে এই চিন্তাভাবনাগুলো করছেন। তবে এটিএম কার্ড দিয়ে তো এটিএম মেশিন থেকেও চুরি করা যেতে পারে। হ্যাঁ, তবে এটিএম কাউন্টারে গেলে ছবি দেখা যাবে, দোকানদারের কাছে আসলে ছবি দেখা যাবে না। যাই হোক, একটা লিমিটেশন তো তবুও এখনও রাখা হয়েছে। সো মোটামুটি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এইপিএসের সাথে সাথে আপনার মাইক্রো এটিএম ব্যবসারও সূর্যাস্ত হতে চলেছে। মানে সূর্য মোটামুটি আস্তাবলের দিকে গেছে, এবার অস্ত হয়ে গেলে কমপ্লিটলি অস্ত হয়ে গেলেই হলো। এটা মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা লাইফ টাইম থাকে, একটা লাইফ টাইম দেওয়া থাকে। যেরকম এলইডি বাল্ব বা এলইডি বাল্ব বা একটা টাইমিং আছে, এত ঘন্টা জ্বলবে। এটা কিন্তু লেখা থাকে বাল্বের গায়ে যে ঠিক এলইডি বাল্বটা কত ঘন্টা জ্বলবে। অনেক বাল্বই লেখা থাকে 90,000 ঘন্টা বা 9,000 ঘন্টা, এরকম কিছু একটা লেখা থাকে। 12 ওয়াটের এলইডি বাল্বে আমি দেখেছি। সেরকমভাবে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের একটা লাইফ টাইম থাকে, যে সে কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারবে। সেরকমভাবেই বিভিন্ন যে এই সমস্ত ডিজিটাইজড প্রোডাক্টগুলো আছে তারও একটা টাইমিং আছে। আপনারা অনেকেই শুনেছেন প্রিপেইড কার্ড। একটা সময় প্রিপেইড কার্ডের স্বর্ণযুগ গেছে। মানে ওই সময় প্রিপেইড কার্ডে প্রচুর ব্যবসা করতো মানুষ। কিভাবে করতো সেটাই নাই গেলাম, কিন্তু প্রিপেইড কার্ডের খুব ব্যবসা হতো। গভর্নমেন্ট বা এনপিসিআই প্রিপেইড কার্ড ইনস্ট্রুমেন্ট বা প্রিপেইড কার্ডের উপর প্রচুর পরিমাণে ফেসিলিটি দিয়ে রেখেছিল। প্রচুর এখান থেকে কমিশন মানুষ আর্নিং করতো বিভিন্নভাবে, টাকা রোটেট করে, ডিএমটি করে, অনেক কিছু করে। একটা সময় বন্ধ হয়ে গেছে। মধ্যে কিছু লোক ব্যবসা করেছে যে ডেবিট কার্ড ঘষে ঘষে পস মেশিনে টাকা রোজগার। এটার একটা টাইমিং ছিল, যদিও আর লাইফের কোনো টাইম ছিল না। এটা অথেন্টিক ওয়ের একটা জিনিসকে আনঅথেন্টিক ওয়েতে চালিয়ে রোজগার করছিল, তো ওই জিনিসটাও শেষ হলো। তারপর আধার এসেছিল। মোটামুটি প্রচুর প্রাইভেট এন্টিটিকে ইয়ার বানিয়ে দেওয়া হয়েছিল, এনরোলমেন্ট রেজিস্টার বানিয়ে দেওয়া হয়েছিল আধারের তরফ থেকে। বিভিন্ন প্রাইভেট কোম্পানিরাও কিন্তু আধার সেন্টার আগে দিতে পারতো, যেটা আমরাও চালিয়েছি মোটামুটি 2015 থেকে 18 পর্যন্ত আমরাও চালিয়েছি। চাইল্ড ট্যাব, ইউসিএল, বড় আধার, সমস্ত কিছু আমরা চেষ্টা করেছি, তখন আমরা করেছি। এটার একটা টাইম ফ্রেম ছিল 4-5 বছর একটা টাইম ফ্রেম। তারপর এটা কিন্তু টোটালি সিএসসি থেকে বন্ধ হয়ে গেছে এবং আর কাজ করিনি। সেরকমভাবেই এই যে ব্যাংকিং সিস্টেমটা আধারের মাধ্যমে, সেইটার একটা টাইম ফ্রেম আমার মনে হয় ধরাই ছিল। এটা কেউ ধরেনি, প্রত্যেকটা জিনিসের অটোমেটিক একটা টাইম ফ্রেম চলে আসে প্রত্যেকটা বিজনেসে। এরপর বিজনেসটাতে স্যাচুরেশন চলে আসে এবং বিজনেসটা একটা সময় মোটামুটি একদম বন্ধ না হলেও বন্ধের মতোই, যেরকম আধারের ব্যবসাটা আজকের ডেটে প্রায় বলতে পারেন এটা বন্ধের মতোই, কয়েকজন করছে। বাজারে সেরকম হাইপ নেই, কাস্টমার হ্যাপা পড়লেও তাতে কিছু রাস্তা বেরোচ্ছে না। সুতরাং এই আধারের মাধ্যমেই টাকা তোলাটা একটা অভিশপ্ত জিনিসের মধ্যে দেখতে গেলে হয়ে গেছে। কাস্টমার জানেই না অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হয়ে যাচ্ছে, কাস্টমার বলতেই পারে না তার আধার আপডেট হয়ে যাচ্ছে। আজও প্রচুর এরকম পোর্টাল দেখা যাচ্ছে বাজারে, যেখানে কাস্টমারকে কোথাও যেতে হয় না, নর্মাল দোকানে গিয়ে কিছু ফিঙ্গারপ্রিন্ট দিলেই তারা চেঞ্জ করে নিচ্ছে মোবাইল নাম্বার, অ্যাড্রেস। তো এই সমস্ত যে জিনিসগুলো হচ্ছে, সেটাই আস্তে আস্তে এই যে আধারের মাধ্যমে ব্যাংকিং প্রসেসটা তাকে বন্ধ করার জন্য ওই প্রসেসগুলাই দায়ী। বিভিন্নভাবে দেখা গেছে আমরা যারা ভালো ভালো অনেকে কথা বলি, তারাও আধার নিয়ে অনেক ফ্রড ধান্দাবাজি বা ফ্রড ব্যবসা করেছি। অনেকে আবার ফ্রডিউলার অ্যাক্টিভিটিসকে নিয়ে কথা বললে সেটাকে সে অহংকার হিসেবে ধরে নেয়। কিন্তু ঘটনা হচ্ছে একটা ভাবনা চিন্তার বিষয়। একজন শিক্ষিত মানুষ যদি হুট করে ফ্রড জিনিসবস্তু বিক্রি করা শুরু করে, ফ্রডিউলার অ্যাক্টিভিটিস সে নিজে করে, তাকে যদি কিছু বলা যায় সে সেটাকে অহংকার বা বিভিন্ন বিমর্ষ হিসাবে ধরে নিতে পারে, তাতে কিছু যায় আসে না। কারণ সমাজকে শিক্ষিত মানুষরাই নষ্ট করে। দেখা গেছে যে শিক্ষিত মানুষরাই সমাজে অনেক সময় ধূর্ততার সঙ্গে বিভিন্ন কাজ করতে থাকে এবং সেই কাজগুলো থেকে সে বিরত হয় না, একের পর এক সে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস করতেই থাকে। তো আমি বলবো যে শিক্ষিত মানুষ যেহেতু, সময় এবং সুযোগ থাকতে সুস্থ জায়গায় ফিরে আসাটাই সবচাইতে বেশি কাম্য, তাহলেই ভালো হয়। যাই হোক, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এইপিএসের সাথে সাথে আপনার মাইক্রো এটিএমের ব্যবসাও অস্তা চলে। যেখানে মাইক্রো এটিএমে আগে কার্ডের যা লিমিট ছিল 25,000 টাকা পর্যন্ত উইথড্রল কিন্তু করা যেত, সেটা এখন আর হচ্ছে না। বেশ কিছুদিন মানে 2 তারিখ থেকে 2, 3, 4, 5 পর্যন্ত আমরা প্রচুর কমপ্লেন পাচ্ছিলাম যে
এটিএম এর ক্ষেত্রে কিছু একটা সমস্যা হচ্ছে। বেশ কিছুজনকে জিজ্ঞাসা করলাম, আমি বেশ কিছু কোম্পানির সিইওকে জিজ্ঞাসা করলাম, ইভেন এনপিসিআই স্টিয়ারিং কমিটির যে মেম্বার আছে ওনাকেও জিজ্ঞাসা করলাম গতকালকে, উনি বলল পরশুদিন, উনি বলল যে আমিও ধোঁয়াশার মধ্যে আছি, ক্লিয়ার করে নেব। সো মোটামুটি এটা ধরেন একটা ক্লিয়ার পিকচার বা পরিষ্কার প্রতিচ্ছবি এবার সামনে পাওয়া গেছে, একটা মেসেজ ফিনো থেকে শেয়ার করা হয়েছে, এনপিসিআই থেকে এটাকে ক্লিয়ার দেওয়া হয়েছে যে হ্যাঁ এরকমই হবে। এটা হচ্ছে ওনার একটা মেসেজ দিয়েছেন, দ্য ডিয়ার টিম, ইম্পর্টেন্ট আপডেটস অন মাইক্রো এটিএম ট্রানজ্যাকশন লিমিট, এনপিসিআই হ্যাজ implemented EFRM rule on MATM card plus pin transaction, please refer to check। আপনারা চেক করে নিন, নতুন রুল আমরা এনে দিয়েছি। ট্রানজ্যাকশন লিমিট অ্যালাউ কাস্টমার টু উইথড্র 2 সাকসেসফুল ট্রানজ্যাকশন পার ডে। একদিনে একটা কাস্টমার একটি দোকান থেকে মানে এই মাইক্রো এটিএমের মাধ্যমে দিনে দুবার টাকা তুলতে পারে। তবে কুলিং পিরিয়ড চেক, আফটার ওয়ান সাকসেসফুল ট্রানজ্যাকশন কাস্টমার হ্যাজ টু ওয়েট ফর 30 মিনিটস এলস ডিক্লাইন দ্য ট্রানজ্যাকশন। বলছে একটা কাস্টমার যদি সন্ধে 5টায় টাকা তুলে তাহলে তাকে 5:30 পরে আবার টাকা তুলতে হবে, আদারওয়াইজ তার কাছে তার ট্রানজ্যাকশন ডিক্লাইন হয়ে যাবে। ডিক্লাইনে যে মেসেজ আসবে সেখানে লেখা থাকবে RC59 সাসপেক্টেড ফ্রড অন ব্রিচিং দ্য অ্যাবাভ মেনশন কন্ডিশন। মানে তাতে আপনি হয়তো দেখা যাবে সাসপেক্টেড ফ্রড মানে দোকানদার ফ্রড বলে তাদের কাছে ফিল হবে। সুতরাং যারা এইপিএস এর দোকানদার আছেন বা মাইক্রো এটিএমের দোকানদার আছেন, এইপিএস এ যেরকম আপনারা বারবার আঙুল যদি ঠিকঠাক মতো না লাগে তাহলে বারবার যেরকম আপনারা ট্রাই করবেন না, সেরকমভাবেই কোনো কাস্টমার যদি আপনার দোকানে মাইক্রো এটিএমের মাধ্যমে টাকা তুলতে আসে তাহলে 10,000 টাকা তোলার পর আগামী 30 মিনিটের মধ্যে আর দ্বিতীয়বার ট্রাই কিন্তু করবেন না। তাতে এনপিসিআই এর কাছে মেসেজ যাবে যে কোনো ফ্রডিউলার অ্যাক্টিভিটিস বা ফ্রডিউলার ট্রানজ্যাকশন হচ্ছে, যদিও সেটা অনেকটাই শেমফুল জিনিস, লজ্জাজনক বিষয় এটা আমাদের জন্য। এই বিষয়বস্তুটা আজকে আমাদের কালো কর্তৃত্বের জন্যই হয়েছে। আপনি আপনারা যেই কেউ না কেউ তো এর মধ্যে এই জিনিসগুলো করেছে এবং তারা তো অনেকটা দেখতে মানুষের মতোই। তো মানুষ হিসেবে এই সমস্ত চিটিংবাজি করা কোনো মানুষের সঠিক আমার মনে হয় কাজ না, যদিও তারা এই সমস্ত কাজ করতেই পৃথিবীতে এসেছেন। তো যাই হোক, ওনাদের কাজ করেছেন এবং তার ফলস্বরূপ বা তার শাস্তি সবাইকে ভোগ করতে হচ্ছে। এইবার যেখানে এইপিএসের মাইক্রো এটিএমের ট্রানজ্যাকশান কোনো লোক আসলে 20,000 25,000 করতে পারতো, সেটা আর করতে পারবে না। কোনো কাস্টমার 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে না। স্বাভাবিকভাবে ব্যবসাটা একটু স্লো হতে শুরু করবে। মানে এইপিএস এমএটিএম ডিএমটির ব্যবসাতে ধরুন একটা স্লো পয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে, ব্যবসাটা বন্ধ তো হচ্ছে কিন্তু একবারে হচ্ছে না, ধীরে ধীরে একটু করে হচ্ছে। এবার বাকি রইল গল্প যে 15 টাকা কমিশন, 13 টাকা কমিশন, 12 টাকা কমিশন, 11 টাকা কমিশন। কমিশনটা নেবে কিভাবে? কমিশনটা কামানোর মতোই তো আর রাস্তা রাখলো না। যাই হোক, এইভাবে আর চলবে না। আপনারা চালিয়ে যান এইপিএস এমএটিএম ডিএমটি যা যেভাবে চলছে নিয়ম মাফিক চালাতেই হবে যদি চালাতে হয়। সবচাইতে বেস্ট বুদ্ধি হবে যদি আপনারা এইপিএস এমএটিএম ডিএমটিকে আপনার ব্যবসার পার্ট ব্যবসা হিসেবে ধরেন। আর অবশ্যই নতুন কিছু ব্যবসা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন। কিছু নতুন ব্যবসা নিয়ে আমি কালকে রাতে লাইভ সেশনে আলোচনা করেছি। সো এগুলাকে দেখুন আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। দেখুন এখনও ব্যবসাটা এইপিএসটা চলছে, এমএটিএমটা চলছে, এটা বন্ধ হয়ে গেলে আবার নতুন করে কোনো ব্যবসা শুরু করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বা চাপের হয়ে যাবে। সুতরাং চেষ্টা করুন একটা ব্যবসা নতুন 1 2 3টে ব্যবসাকে টার্গেট করে কাজ শুরু করতে, যাতে করে মোটামুটি এইপিএস এমএটিএম মোটামুটি যেদিন শাটার ক্লোজ হয়ে যাবে সেদিন পর্যন্ত, ডোর যেদিন সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে তার আগে পর্যন্ত আপনি নতুন একটা সার্ভিস বা নতুন একটা বিজনেস শুরু করে ফেলেছেন। সেই পর্যায়ে আপনাদেরকে ভাবতে হবে এবং অবশ্যই নতুন বিজনেসের কথা ভেবে আপনাদেরকে আগে কাজ করতে হবে। সুতরাং কারণ হচ্ছে এই মুহূর্তে এইপিএসের আমি আর কোনো ভবিষ্যৎ প্রপার দেখতে পাচ্ছি না। চলবে আরও ভবিষ্যতে এইপিএস হবে, সুন্দরভাবে হবে, কিন্তু এটা ব্যবসা নয়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি একটা কাজ চালানোর মতো পর্যায়ে। সো আশা করি কন্টেন্টটি আপনাদের দুঃখজনক হলেও ইনফরমেটিভ হবে। আপনারা সাবধান হয়ে যাবেন এই ভিডিওটির পর থেকে, বারবার কার্ড ঘষা থেকে বিরত হতে পারবেন এবং আপনারা ঠিক জানতে পারবেন যে এক্স্যাক্টলি আপনাদেরকে এই মুহূর্তে মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান করার জন্য কি করতে হবে। যদি কন্টেন্টটি আপনাদের প্রয়োজনীয় মনে হয় এবং তার কন্টেন্টের জন্য আপনাকে নিজেকে আপডেটেড ফিল করেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন, যারা ভিডিও বেশ কয়েকদিন ধরে দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে আপনাদেরকে একটা ছোট আপডেট দিই, যারা টেলিগ্রাম চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। ছোটো ইনফরমেশনগুলো আমরা সবসময় টেলিগ্রাম চ্যানেলে বরাবর দিয়ে থাকি।
শেষে এটাই বলবো, ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।